নমস্কার, আমি প্রদীপ। রহস্য সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আবারও চলে এসেছি হাড় হিম করা আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে। আজকের গল্পটা রাত ৩টে আসা একটি অভিশপ্ত ফোন কল নিয়ে। চলুন, সময় নষ্ট না করে গল্পটা শুরু করা যাক। আমার নাম রোহিত। আমি তখন কলেজের প্রথম বর্ষে পড়ি। পড়াশোনার জন্য শহরের এক পুরনো মেসে থাকতাম। মেসটা খুব একটা বড় ছিল না, ৩ তলা একটা পুরনো বাড়ি। দিনের বেলায় সব স্বাভাবিক লাগলেও রাত হলেই বাড়িটার পরিবেশ কেমন যেন বদলে যেত। বিশেষ করে ৩ তলাটা। ৩ তলায় একটা ঘর বহু বছর ধরে বন্ধ ছিল। সবাই বলতো সেখানে আগে একটা ছেলে থাকত। সে হঠাৎ এক রাতে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে কেউ আর ওই ঘরে থাকেনি। আমি এসব ভূতের গল্পে বিশ্বাস করতাম না। মনে করতাম মানুষ নিজেই ভয় তৈরি করে। কিন্তু সেই ধারণা বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। তখন ছিল নভেম্বরের শেষ দিক। বাইরে হালকা ঠান্ডা, আকাশে মেঘ। রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মেসের প্রায় সবাই বাড়ি চলে গিয়েছিল ছুটিতে। পুরো বাড়িতে শুধু আমি আর নিচতলার কেয়ারটেকার কাকু ছিলাম। রাত তখন প্রায় ২:৩০। আমি মোবাইলে সিনেমা দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝিনি। হঠাৎ ফোনের শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি ঘর অন্ধকার, কারেন্ট চলে গেছে। শুধু জানালার বাইরে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। ফোনটা বেজেই চলেছে। ঘুম জড়ানো চোখে মোবাইলটা হাতে নিলাম। স্ক্রিনে একটা অচেনা নম্বর। নম্বরটা অদ্ভুত ছিল, 0003। আমি ভ্রু কুঁচকে তাকালাম। এই আবার কেমন নম্বর? রাত তখন ঠিক ৩টে। কিছুক্ষণ দ্বিধা করে ফোনটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশে কোনো শব্দ নেই, শুধু খুব হালকা কারো নিঃশ্বাসের শব্দ আসছে। আমি আবার বললাম, হ্যালো, কি বলছি? তারপর কাঁপা গলায় একটা কথা শোনা গেল, দরজাটা খুলো না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কি বলছে? উপাস থেকে আবার সেই একই কথা, দরজাটা খুলো না। হঠাৎ কল কেটে গেল। আমি কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইলাম। তারপর নিজেই হেসে ফেললাম। বন্ধুরা নিশ্চয়ই প্র্যাঙ্ক করছে। কিন্তু হাসিটা বেশিক্ষণ টিকল না, কারণ ঠিক তখনই আমার ঘরের দরজায় কেউ নক করল। আমি জমে গেলাম। এই রাতে ৩ তলায় তো আমি একাই। আবার নক, এবার একটু জোরে। আমার বুকের ভেতর ধুকফুক শুরু হয়ে গেছে। তবু নিজেকে সামলে বললাম, কে? কোনো উত্তর নেই। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। বাইরেটা একদম নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ। ঠিক তখনই আবার ফোন বেজে উঠল। চমকে উঠে ফোনের দিকে তাকালাম। সেই একই নম্বর। কাঁপা হাতে ফোনটা ধরলাম। হ্যালো। ওপাশে এবার একটু জোরে নিঃশ্বাসের শব্দ। তারপর আমি বলেছিলাম, দরজা খুলো না। আমার পুরো শরীর শিউরে উঠল। কে আপনি? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ফিসফিস করে বলল, ও মানুষ না। হঠাৎ দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা পড়ল। আমি ভয় পিছিয়ে গেলাম। ওপাশ থেকে কেউ দরজাটা আঁচড়াতে শুরু করলো। আমার গলা শুকিয়ে গেছে। মাথায় শুধু একটাই প্রশ্ন, বাইরে কি? আমি সাহস করে দরজার নিচের ফাঁক দিয়ে তাকালাম। প্রথমে কিছুই দেখলাম না। তারপর ধীরে ধীরে একটা ছায়া নড়ল, কারো পা। কিন্তু পাগুলো স্বাভাবিক ছিল না। পায়ের গোড়ালি সামনে আর আঙুল পিছনের দিকে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি তাড়াতাড়ি পিছিয়ে এলাম। ঠিক তখনই উপাস থেকে খুব আস্তে একটা হাসির শব্দ ভেসে এলো। সেই হাসি মানুষের মতো নয়। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি কেয়ারটেকার কাকুকে ফোন দিলাম, কিন্তু নেটওয়ার্ক নেই, কোনো কল যাচ্ছে না। হঠাৎ ঘরের ভেতর তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল, যেন বরফের মধ্যে দাঁড়িয়ে আছি। তারপর আমার পিছনে কেউ ফিস করে বলল, দরজাটা খুলে দাও রোহিত। আমি আতঙ্কে পিছনে ঘুরলাম। কেউ নেই, কিন্তু আমার টেবিলের উপর রাখা আয়নাটায় একটা ছায়া দাঁড়িয়ে। কালো লম্বা একটা অবয়ব, আর তার চোখ দুটো একদম সাদা।
আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। আবার তাকাতেই আয়নাটা ফাঁকা। ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো, অচেনা নম্বর থেকে। আমি কাঁপা হাতে মেসেজটা খুললাম। সেখানে লেখা, ও তোমার ঘড়ির ভেতরেই আছি। আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। ধীরে ধীরে পুরো ঘড়ির দিকে তাকালাম। খাটের নিচে অন্ধকার, আলমারির পাশেও একটা ছায়া, জানালাটা আধ খোলা, বৃষ্টির হাওয়ায় পর্দা দুলছে। হঠাৎ খাটের নিচ থেকে খুব আস্তে একটা শব্দ এলো, যেন কেউ ভেতর থেকে কাঠে আঙুল ঠুকছে। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছি। তারপর খাটের নিচ থেকে একটা ফ্যাকাশে হাত ধীরে ধীরে বেরিয়ে এলো। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেলাম। করিডোর পুরো অন্ধকার, শুধু দূরে বিদ্যুতের আলো মাঝে মাঝে ঝলসে উঠছে। আমি সিঁড়ির দিকে দৌড়াচ্ছিলাম। হঠাৎ দেখলাম 3 তলার সেই বন্ধ ঘরটার দরজা খোলা, যেটা বহু বছর ধরে কেউ খোলেনি। দরজার সামনে দাঁড়িয়ে একজন মানুষ। না, মানুষ না, তার শরীর ভিজে, মুখ নিচের দিকে ঝুঁকে আছে, লম্বা চুলে পুরো মুখ ঢাকা, আর সে ধীরে ধীরে আমার দিকে মাথা ঘোরাচ্ছে। ঠিক তখনই আবার ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা, আননোন কলার। আমি কাঁপা হাতে ফোনটা কানে তুললাম। ওপাশ থেকে সেই একই গলা বলল, রোহিত, পিছনে তাকিও না। কিন্তু মানুষ যতই ভয় পাক, নিষেধ করা জিনিসটাই আগে করতে ইচ্ছে হয়। আমিও করলাম। ধীরে ধীরে পিছনে তাকালাম, আর সঙ্গে সঙ্গে মনে হলো বুকের ভেতর রক্ত জমে গেছে। সেই অবয়বটা একদম আমার পিছনে দাঁড়িয়ে। হঠাৎ জোরে একটা বাজ পড়ল। আমি জোরে চিৎকার করে চোখ বন্ধ করে নিলাম। তারপর যখন চোখ খুললাম, তখন দেখলাম করিডোর পুরো ফাঁকা, কেউ নেই। কিন্তু কয়েক সেকেন্ড আগেও আমার সামনে যে জিনিসটা দাঁড়িয়েছিল, সেটা কোথায় গেল? চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর অন্ধকার। আমি ঢোক গিললাম। তারপর ফোনের ওপাশের গলাটা আবার বলল, ও তোমাকে দেখে ফেলেছে। ওটা বলেই কলটা কেটে গেল। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর দৌড়ে সিঁড়ির দিকে যেতে যাব, ঠিক তখনই 3 তলার বন্ধ ঘরটার দরজা আস্তে আস্তে খুলতে শুরু করলো। দরজার ভেতরটা একদম অন্ধকার। সেখান থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল। আমি চোখ সরাতে পারছিলাম না। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে কারো পায়ের শব্দ ভেসে এলো, ভারী পায়ের শব্দ। আমার বুক ধুকপুক করছে। তারপর একটা মেয়ের গলা, রোহিত। আমি জমে গেলাম। গলাটা খুব পরিচিত লাগছিল, অসম্ভব পরিচিত। এটা এটা তো আমার মায়ের গলা। রোহিত, ভয় পাস না বাবা, এখানে আয়। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। না, এটা হতে পারে না। মা তো গ্রামের বাড়িতে। আমি কয়েক কদম পিছিয়ে এলাম, কিন্তু সেই গলাটা আরো নরম হয়ে বলল, আমি এখানে বড্ড একা, আমার কাছে আয় বাবা। আমার চোখে জল চলে এলো, কারণ গলাটা একদম হুবহু আমার মায়ের মতো। আমি প্রায় দরজার দিকে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই ফোনে আবার মেসেজ এলো। স্ক্রিনে লেখা, যাই হয়ে যাক না কেন, ওর ডাকে সাড়া দেবে না। আমার হুঁশ ফিরল। আমি কাঁপা গলায় বললাম, তুমি কি? কোনো উত্তর নেই। আবার মেসেজ, নিচে নেমে যাও এখনই। আমি আর 1 সেকেন্ডও দাঁড়াইনি, সোজা সিঁড়ির দিকে দৌড় দিলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে হচ্ছিল কেউ আমার পিছনে হাঁটছে, একই গতিতে। আমি থামলে সেও থেমে যাচ্ছে, আমি দৌড়ালে সেও আমার পিছন পিছন দৌড়াচ্ছে। কিন্তু পিছনে তাকানোর সাহস হচ্ছিল না। 2য় তলায় নেমে দেখি পুরো ফ্লোর অন্ধকার, সব রুম বন্ধ। হঠাৎ ডান পাশের একটা দরজা আস্তে আস্তে খুলে গেল। ভেতর থেকে একটা বুড়ো লোক উকি দিল। আমি চিনতে পারলাম, কেয়ারটেকার কাকু। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কাকু, উপরে উপরে কেউ আছে। কাকু অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব ধীরে বললেন, 3 তলায়,
আমি মাথা নাড়লাম। কাকুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি দরজা পুরো খুললেন। ভেতরে আয়। আমি দ্রুত ঘরে ঢুকে পড়লাম। ঘরটা ছোট, পুরনো। একটা টেবিল, খাট আর দেওয়ালে কয়েকটা পুরনো ছবি। কাকু দরজা বন্ধ করেই ফিসফিস করে বললেন, আজ কত তারিখ জানিস? আমি অবাক হয়ে বললাম, 27শে নভেম্বর। কাকু কাঁপা গলায় বললেন, আজ থেকে ঠিক 5 বছর আগে ওই 3 তলায় একটা ঘটনা ঘটেছিল। আমার বুক ধক করে উঠল। কি ঘটনা? কাকু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ওই ঘরে অর্ণব নামে একটা ছেলে থাকতো, কলেজ স্টুডেন্ট, তোর মতো। বাইরে হঠাৎ বাজ পড়ল। কাকু কথা চালিয়ে গেলেন, এক রাতে ঠিক 3টে সে একটা ফোন কল পায়। তারপর থেকে ওর আচরণ বদলে যায়। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। সে সবাইকে বলতো কেউ তাকে ডাকছে। রাত হলে দরজায় নক করে, ফোনে ফিস করে কথা বলে। আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ একই জিনিস তো আমার সাথেও হচ্ছে। কাকু নিচু গলায় বললেন, তারপর এক রাতে ছেলেটা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ? হ্যাঁ, ঘরে শুধু তার ফোনটা পাওয়া গেছিল। আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, পুলিশ খোঁজ করেনি? কাকু তিক্ত হেসে বললেন, অনেক খোঁজ হয়েছিল, কিছুই মেলেনি। হঠাৎ আমার ফোন আবার বেজে উঠল। আমি আর কাকু দুজনেই চমকে উঠলাম। সেই একই নম্বর, 0003। কাকুর মুখ মুহূর্তে সাদা হয়ে গেল। রিসিভ করিস না। কিন্তু আমার আঙ্গুল যেন নিচে থেকে স্ক্রিনে চাপ দিল। কল ধরতেই কয়েক সেকেন্ড নীরবতা। তারপর, কাকুকে জিজ্ঞেস করো সে কেন মিথ্যে বলছে। আমার বুক কেঁপে উঠল। আমি ধীরে ধীরে কাকুর দিকে তাকালাম। কাকু স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। আমি কাঁপা গলায় বললাম, কাকু, আপনি কি কিছু লুকাচ্ছেন? কাকু হঠাৎ চেঁচিয়ে উঠলেন, ফোনটা কেটে দে। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে একটা বিকৃত হাসির শব্দ ভেসে এলো। তারপর সে বলল, অর্ণব নিখোঁজ হয়নি। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। ওপাশের গলাটা এবার ফিস করে বলল, ও এখনো 3 তলায় আছে। এই বলেই কলটা কেটে গেল। ঘরের ভিতর নিস্তব্ধতা নেমে এলো। আমি ধীরে ধীরে কাকুর দিকে তাকালাম। কাকুর কপাল ঘামে ভিজে গেছে। তিনি খুব নিচু গলায় বললেন, ও আবার ফিরে এসেছে। কি? কাকু উত্তর দিলেন না। হঠাৎ ঘরের বাইরে করিডোরে কারো হাঁটার শব্দ শোনা গেল। ভারী পা ফেলে কেউ হাঁটছে। শব্দটা আমাদের দরজার সামনে এসে থামল। তারপর আবার দরজায় নক। আমি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছি। কাকু কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলেন। তারপর বাইরে থেকে একটা গলা ভেসে এলো, কাকু, দরজা খুলুন। আমি ভয়ে জমে গেলাম, কারণ গলাটা আমার নিজের। হ্যাঁ, ঠিক শুনছেন, গলাটা হুবহু আমার মতো। আমার মতোই টান, আমার মতোই কথা বলার ভঙ্গি। আমি আতঙ্কে কাকুর দিকে তাকালাম। কাকুও আমার দিকে তাকিয়ে আছেন, যেন তিনিও বিশ্বাস করতে পারছেন না। তারপর বাইরে থেকে আবার দরজা ধাক্কানোর আওয়াজ। কাকু, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমার বুকের ভেতরটা বরফ হয়ে গেল। আমি তো ভেতরে, তাহলে বাইরে কে? কাকু ফিস করে বললেন, কোনো শব্দ করিস না। ঘরের বাতিটা তখনও নিভা ছিল। শুধু জানালার ফাঁক দিয়ে মাঝে মাঝে বিদ্যুতের আলো এসে ঘরটাকে আলোকিত করছিল। বাইরে আবার সেই গলা, দরজাটা খুলুন, ও ভেতরে আছে। আমি কাঁপতে শুরু করলাম, কারণ কথাটা তো সত্যি। আমি ভেতরেই আছি। হঠাৎ দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা গেল। কেউ দাঁড়িয়ে আছে বাইরে। তারপর খুব ধীরে দরজার নিচের ফাঁক দিয়ে একটা আঙুল ভেতরে ঢুকল। অস্বাভাবিক লম্বা, কালচে আঙুল। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। আঙুলটা মেঝেতে ঘষতে ঘষতে যেন কিছু লিখতে লাগলো। বিদ্যুতের ঝলকে আমি স্পষ্ট দেখতে পেলাম, ওকে বিশ্বাস করো না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কাকু হঠাৎ চিৎকার করে উঠলেন, চলে যা। তারপর দরজার দিকে একটা লোহার টুল ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে বাইরে সব শব্দ থেমে গেল। পুরো করিডোর নিস্তব্ধ। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। আমি কাঁপা গলায় বললাম, কাকু, ওটা কি ছিল? তিনি ধীরে ধীরে খাটে বসে পড়লেন। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
5 বছর আগে অর্ণবের সাথে যা হয়েছিল সেটা দুর্ঘটনা ছিল না। আমার বুক ধক করে উঠল। তাহলে? কাকু শুকনো গলায় বললেন, ওই ঘরে কিছু আছে। বাইরে আবার বাজ পড়ল। কাকু বলতে লাগলেন, প্রথমে ফোন আসে, তারপর সে মানুষের গলা নকল করতে শুরু করে। যাকে ডাকি সে ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারায়। ঠিক তখনই আমার ফোনে একটা ছবি এসে পৌঁছালো, অচেনা নম্বর থেকে। আমি ধীরে ধীরে ছবিটা খুললাম, আর সঙ্গে সঙ্গে হাত থেকে ফোন পড়ে গেল। ছবিটা ছিল আমার ঘরের, অন্ধকার ঘর। আর খাটের উপর যে বসে আছে সেটা আমি নিজেই, একদম আমার মতো দেখতে, কিন্তু তার মুখে অস্বাভাবিক বড় একটা হাসি। আর ছবির নিচে লেখা, আমি তোমার জন্য অপেক্ষা করছি রোহিত। আমার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। আমি স্থির চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। ছবিটা এখনো জ্বলছে। আমার ঘর, আমার খাট, আর সেখানে বসে থাকা ব্যক্তি আমি নিজেই, একদম আমার মতো। কিন্তু ওই হাসিটা মানুষের হতে পারে না। ঠোঁট দুটো অস্বাভাবিকভাবে কান পর্যন্ত টানা, চোখ দুটো ফ্যাকাশে সাদা। কাকু কাঁপা হাতে ফোনটা তুলে নিলেন। ছবিটা দেখেই তার মুখ শুকিয়ে গেল। ও তো রূপ নিয়ে নিয়েছে। আমি কিছু বলতে পারছিলাম না। মনে হচ্ছিল মাথার ভিতর সবকিছু ঘুরছে। ঠিক তখনই আবার নতুন একটা মেসেজ এলো, উপরে ফিরে আয়, না এলে সবাই মরবে। আমি আতঙ্কে কাকুর দিকে তাকালাম। এটা কি চাই? কাকু ধীরে বললেন, ও কাউকে নিজের জায়গায় আটকে রাখতে চায়। মানে? কাকু গভীর নিঃশ্বাস ফেললেন। যখন কি ওর ডাকে সাড়া দেয়, তখন সে ধীরে ধীরে তার চেহারা, গলা, স্মৃতি সব নকল করে নেয়। আমার বুক থক করে উঠল। আর আসল মানুষটা? কাকু মাথা নিচু করে বললেন, হারিয়ে যাই। ঘরের ভিতর কয়েক সেকেন্ড নীরবতা। তারপর হঠাৎ উপরের তলা থেকে ভারী কিছু পড়ার শব্দ এল। আমি আর কাকু দুজনেই চমকে উঠলাম। তারপর আবার মনে হচ্ছে কেউ আসবাবপত্র ছুঁড়ে ফেলছে। কাকু আতঙ্কিত গলায় বললেন, ও রেগে গেছে। হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ ফিরে এলো। লাইট জ্বলে উঠতেই আমি জমে গেলাম, কারণ ঘরের এক কোণে দেয়ালে ভেজা রক্তের হাতের ছাপ দেখা যাচ্ছে। একটা না, অনেকগুলো, যেন কেউ রক্ত ভেজা হাত দিয়ে বারবার দেয়াল স্পর্শ করেছে। আর সব হাতের ছাপ ধীরে ধীরে দরজার দিকে গেছে। আমি কাঁপা গলায় বললাম, ও আমাকেও মেরে ফেলবে। কাকু চুপ করে রইলেন। ঠিক তখনই দরজার বাইরে থেকে ফিস ফিস শব্দ ভেসে এলো, রোহিত। আমি স্থির হয়ে গেলাম। রোহিত, দরজা খোলো। এবার গলাটা আমার না, এটা ছিল আমার মায়ের গলা, একদম পরিষ্কার। আমার চোখে জল চলে এলো। বাবা, আমি ভয় পাচ্ছি। আমি এগোতে যাচ্ছিলাম, কাকু আমার হাত শক্ত করে ধরে ফেললেন। না, আমি কাঁপা গলায় বললাম, কিন্তু এটা তো। ও তোর মায়ের গলা নকল করছে। বাইরে আবার সেই গলা, রোহিত, দরজা খোল, আমাকে ওরা নিয়ে যাবে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল, কারণ গলাটা এতটাই বাস্তব ছিল যে মনে হচ্ছিল সত্যিই মা বাইরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করিডোরে দৌড়ানোর শব্দ। তারপর কেউ দরজায় সজোরে আঘাত করতে লাগলো। পুরো দরজা কেঁপে উঠছে। কাকু চিৎকার করে বললেন, জানালা দিয়ে বেরোতে হবে। আমরা দুজনে জানালার দিকে এগোলাম। নিচে দ্বিতীয় তলার সরু কার্নিশ। বৃষ্টি তখনও পড়ছে। আমি আতঙ্কে বললাম, পড়ে যাব। কাকু বললেন, এখানে থাকলে বাঁচব না।
ঠিক তখনই দরজার ওপর ফাটল ধরল। ভেতরে ঠান্ডা বাতাস ঢুকে পড়ল। ফাটলের ভেতর দিয়ে আমি একটা চোখ দেখতে পেলাম, সাদা নিষ্পলক একটা চোখ, আর সেটা আমার দিকে তাকিয়ে আছে। তারপর দরজার উপাস থেকে আমার নিজের গলা ভেসে এলো, রোহিত, আমি ভেতরে আসছি। দরজার কাঠ ভেঙে যাচ্ছে। কাকু তাড়াতাড়ি জানালা খুললেন। ঠান্ডা বাতাস মুখে লাগতেই শরীর কেঁপে উঠল। আমি সাবধানে কার্নিশে পা রাখলাম। নিচে তাকাতেই মাথা ঘুরে গেল। 2 তলা নিচে সিমেন্টের মেঝে, পা পিছলে গেলে শেষ। পেছনে দরজায় শেষবারের মতো প্রচণ্ড আঘাত পড়ল, আর দরজাটা ভেঙে গেল। আমি আতঙ্কে পিছনে তাকালাম, আর যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি নিজেই, একদম হুবহু, কিন্তু তার শরীর অস্বাভাবিকভাবে বাঁকা, হাতগুলো লম্বা, মুখে সেই ভয়ঙ্কর হাসি। আর তার পিছনে অন্ধকারের মধ্যে আরও কয়েকটা মুখ দেখা যাচ্ছে, ফ্যাকাশি বিকৃত মুখ। তাদের মধ্যে একজনের মুখ দেখে আমার বুক থেমে গেল। নিচে অন্ধকার, পিছনে সেই জিনিস। কাকু চিৎকার করে উঠলেন, লাফ দে! ঠিক তখনই আমার মতো দেখতে জিনিসটা আমার সামনে এসে থেমে গেল, আর মাথাটা ধীরে ধীরে একপাশে কাত করল। তারপর সে আমার গলায় বলল, রোহিত, তুই কোথায় যাবি? আমি শিউরে উঠলাম। জিনিসটার পিছনে দাঁড়িয়ে থাকা ফ্যাকাশে মুখগুলোও ধীরে ধীরে এগিয়ে আসছে। হঠাৎ সে জোরে চেঁচিয়ে উঠল। পরের মুহূর্তে ঘরের ভেতরের বাতিটা বিস্ফোরণের মতো ফেটে গেল। চারপাশ অন্ধকার। সেই সুযোগে কাকু আমার হাত ধরে টান দিলেন। আমরা দুজনে কার্নিশ ধরে এগোতে লাগলাম। পিছনে বিকট চিৎকার ভেসে আসছিল। বৃষ্টিতে কার্নিশ পিচ্ছিল হয়ে গেছিল। আমার পা বারবার পিছলে যাচ্ছিল। একবার তো প্রায় পড়েই যাচ্ছিলাম। নিচে তাকিয়ে মনে হলো মাথা ঘুরছে, তবু থামিনি, কারণ পিছনে যেটা ছিল তার কাছে ধরা পড়ার চেয়ে নিচে পড়ে যাওয়াটা কম ভয়ঙ্কর মনে হচ্ছিল। কষ্ট করে আমরা সিঁড়ির পাশের ছোট বারান্দায় পৌঁছে গেলাম। সেখান থেকে নিচে নামার রাস্তা ছিল। আমি হাঁপাতে হাঁপাতে নিচে নেমে এলাম। পুরো বাড়িটা তখন অস্বাভাবিক নিস্তব্ধ, কিন্তু 3 তলার দিক থেকে এখনো ফিস ফিস শব্দ ভেসে আসছিল। অনেকগুলো গলা একসাথে চেঁচাচ্ছিল। আমি আর পিছনে তাকাইনি। মেসের গেট খুলে রাস্তায় বেরিয়ে এলাম। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল। রাস্তায় একটা মানুষও নেই। আমি আর কাকু দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে গেলাম। প্রায় আধ ঘন্টা পরে একটা খোলা চায়ের দোকান পেলাম। ভোর হতে তখনও কিছুটা বাকি। দোকানের আলো দেখে মনে হলো যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমি কাঁপতে কাঁপতে বেঞ্চে বসে পড়লাম। কাকুও হাঁপাচ্ছিলেন। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না। তারপর আমি ধীরে জিজ্ঞেস করলাম, ওটা কি ছিল? কাকু অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, সব জায়গায় কিছু অন্ধকার থাকে রে, কিছু দরজা খোলা উচিত না। ভোর হতেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি আর ওই বাড়িতে ফিরব না। সেদিনই বন্ধুদের সাহায্যে দিনের বেলা গিয়ে আমার সব জিনিস নিয়ে আসি। আশ্চর্যের ব্যাপার, দিনের আলোয় 3 তলার সেই ঘরটা আবার তালাবন্ধ ছিল, যেন কিছুই ঘটেনি। সেই ঘটনার পর আমি মেস ছেড়ে অন্য জায়গায় চলে যাই। কাকুও কয়েকদিন পর চাকরি ছেড়ে দেন। শুনেছি এখন বাড়িটা পুরো ফাঁকা পড়ে আছে, কেউ সেখানে বেশি দিন থাকতে পারে না। লোকজন বলে মাঝরাতে এখনো ফিস ফিস শব্দ শোনা যায়। যারা ওই মেসে থাকতে আসে তাদের ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। আমি আজও রাত 3টের পরে অচেনা নম্বরে ফোন আসলে ধরি না। রাত 3টের পর যদি আপনার ফোন হঠাৎ বেজে ওঠে আর কল রিসিভ করতে যদি ওপাশ থেকে শোনা যায় শুধুই অস্বাভাবিক ফিসফিসানি আর নিস্তব্ধতা, তাহলে সাথে সাথেই কলটা কেটে দাও, কারণ এখন কল অন্য দুনিয়া থেকে আসবে, যেখান থেকে ফিরে আসা শুধু ভয়ঙ্কর না, অসম্ভব। তো ভিউয়ার্সরা, আমার আজকের বলা গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর গল্পটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন হাড় হিম করা ভূতের গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ডোন্ট ফরগেট ক্লিক দ্য বেল আইকন। তো ভিউয়ার্সরা, আজকের জন্য টাটা।
দেখা হবে নতুন একটা হার হিম করা ভূতের গল্প নিয়ে।